ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। নমস্কার, দাস কোচিংয়ে সকলকে স্বাগত। ওয়েলকাম টু দাস কোচিং। আজ আলোচনা করব শিখন নকশার স্তর, স্টেপস অফ লার্নিং ডিজাইন। শিখন নকশা সম্পর্কে বিগত কয়েকটি আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে হয়েছে। যারা সেই আলোচনাগুলো দেখেননি, নিচে কমেন্ট সেকশনে সেই আলোচনার লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখান থেকে শিখন নকশা সম্পর্কে পূর্ব আলোচনাগুলো আপনারা দেখে নিতে পারেন। তবে এই শিখন নকশা স্তর এই আলোচনাটা ভালো মতো করে বুঝতে পারবেন। তো চলুন কথা না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। তবে যাওয়ার আগে একটা অনুরোধ, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি যে যে কোনো একটা পরিকল্পনা করতে গেলে, এটা যে কোনো একটা জিনিস তৈরি করতে গেলে তার একটা নির্দিষ্ট পরিকল্পনা দরকার। ঠিক তেমনি শিক্ষাক্ষেত্রেও পাঠদান করতে গেলে একটা পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনাকে বলা হয় শিখন নকশা। শিখন নকশা সেই শিখন নকশা তৈরি করতে গেলে কতগুলি স্তর বা ধাপ এর মধ্য দিয়ে একটা শিখন নকশা তৈরি করতে হয়। তাহলে শিখন নকশা হলো শিক্ষাদানের একটি পরিকল্পিত কাঠামো, যেখানে শিক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম ধারাবাহিকভাবে সাজানো হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন করা হয়। তাহলে এই শিখন নকশা তৈরি করতে গেলে যে স্টেপ বা ধাপগুলো আমরা অনুসরণ করি সেগুলো কি? সেগুলো হচ্ছে এই 7টি স্তর বা 7টি ধাপ, স্টেপ। প্রথম স্টেপ, শিখন পরিস্থিতি সম্বন্ধে ধারণা লাভ। দ্বিতীয় হচ্ছে শিখনের উদ্দেশ্য নির্ধারণ, আইডেন্টিফাই লার্নিং গোলস। এটা হচ্ছে আইডেন্টিফাই সিচুয়েশন ফ্যাক্টরস। তৃতীয় হচ্ছে পূর্ব শিখনের সঙ্গে বর্তমান শিখনের সেতু স্থাপন। চতুর্থ, শিখন পদ্ধতি নির্বাচন। পঞ্চম, শিখন সম্পদ নির্ধারণ। ষষ্ঠ, শিখন ও শিখন কার্যাবলী নির্বাচন। এবং সপ্তম, মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ। এই 7টি স্টেপের মাধ্যমে বা ধাপের মাধ্যমে একটি শিখন নকশা তৈরি করা হয়। তাহলে চলুন প্রতিটি ধাপ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। প্রথম হচ্ছে শিখন পরিস্থিতি সম্পর্কে ধারণা। যে কোনো একটি ক্লাসে যখন আমরা পরিকল্পনা তৈরি করব বা শিখন নকশা তৈরি করব, তবে সেক্ষেত্রে আমাকে প্রথমে মনে রাখতে হবে যে সেখানে শিক্ষার্থীর বয়স, আগ্রহ, আর্থসামাজিক অবস্থা কিরকম। কারণ যদি আমরা পঞ্চম শ্রেণীর কোনো শিক্ষার্থী কোনো সাবজেক্টের উপর শিখন নকশা তৈরি করতে যাই, তাহলে আমাকে সেই শ্রেণীর শিক্ষার্থীদের বয়স, আগ্রহ, আর্থসামাজিক অবস্থাকে ভালো মতো পর্যবেক্ষণ করে তবে আমাকে শিখন নকশা তৈরি করতে হবে। কারণ ক্লাস 5-এর একটি শিখন নকশার যে স্টাইল বা যে ধারণা, সেটা কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সেটা হবে না। কারণ সেখানে সকলেই অনেকটা বয়সের দিক থেকে অনেকটা বড়, তাদের বোঝার ক্ষমতা অনেকটা বেশি। তাই তাদের সেখানে গবেষণামূলক বিশদ ব্যাখ্যা এবং বিশ্লেষণমূলক প্রশ্ন ব্যবহার করতে হবে, যাতে তারা পরবর্তী উচ্চশিক্ষা ক্ষেত্রে তারা তাদের আহ, বিষয় সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করতে পারে বা আরো জিনিস শিখতে পারে। যেমন উদাহরণ, নবম শ্রেণীর জন্য ভৌতবিজ্ঞান পাঠ পরিকল্পনা। এটা যেটা উদাহরণ দিই, তাই নবম শ্রেণীর জন্য যে ভৌতবিজ্ঞানের যে পাঠ পরিকল্পনাটা করা হবে, ক্লাস একাদশ শ্রেণীর জন্য যদি ফিজিক্সের পাঠ পরিকল্পনা করি, সেক্ষেত্রে কিন্তু একটু আলাদা ভাবে করতে হবে। কারণ নবম শ্রেণীর শিক্ষার্থীর যা বয়স, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বয়স অনেকটা বড়, বেশি। তাই তাদের বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণমূলক পরিস্থিতির উপরে বেশি করে গুরুত্ব দিয়ে শিখন নকশা তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে শিখনের উদ্দেশ্য নির্ধারণ। শিক্ষার্থীদের কি শেখাতে হবে এবং কিভাবে শিখবে তা নির্ধারণ করা হয়। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে শিখনের যদি আমরা সঠিকভাবে উদ্দেশ্য যদি নির্ধারণ না করতে পারি, কেন শেখাবো, কি শেখাবো, এটা যদি আমাদের কাছে ক্লিয়ার না হয়, একটা শিক্ষকের কাছে ক্লিয়ার না থাকে, তিনি কিন্তু কখনোই একটা লার্নিং ডিজাইন তৈরি করতে পারবেন না। তা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি কিভাবে শেখাবেন,
কি শেখাবেন, কেন শেখাবেন, শেখানোর উদ্দেশ্য কি, সেটা তাকে স্থির করতে হবে। এবং সেই স্থির করার সময় তাকে লক্ষ্য রাখতে হবে তিনি কোন ক্লাসে শেখাবেন, কোন ক্লাসের জন্য তিনি পরিকল্পনা করছেন, তার উপর বেস করে তিনি তার উদ্দেশ্যকে নির্ধারণ করবেন। যেমন এখানে এটা গণিত উদাহরণ হিসাবে গণিত ক্লাসে সরল সুদের সূত্র শেখানো হবে। তো এই সরল সুদের সূত্রটা যে শেখানো হবে, ধরলাম নবম শ্রেণী শেখানো হবে। তো নবম শ্রেণী যখন শেখানো হবে, তাহলে সেখানে মাথায় রাখতে হবে যে তিনি এটার উদ্দেশ্যটা কি, তিনি কেন শেখাবেন, এটা কোথায় কাজে লাগতে পারে, এরকম কি সে আগে শিখেছিল, বা ভবিষ্যতে এই সূত্রটা শেখার ফলে ভবিষ্যতে সে আরো কি শিখতে পারে, এটা মাথায় রেখে তাকে শিখন নকশা বা শিখন পরিকল্পনা তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে পূর্ব শিখনের সঙ্গে বর্তমান শিখনের সেতু স্থাপন। আমরা সকলেই জানি যে যে কোনো একটা বিষয় শেখানোর সময় আমরা সবসময় পূর্ব শিক্ষা অভিজ্ঞতা বা পূর্ব শিক্ষণের উপর বেশি করে গুরুত্ব দিই। কারণ দেখা যাচ্ছে যে আমি একটি কোনো, যেমন এখানে উদাহরণ হিসেবে দেখা যায় নিউটনের সূত্র শেখানোর আগে গতি ও বল সম্পর্কে আলোচনাটা ভালো মতো করে শিখতে হবে বা জানতে হবে। গতি ও বল যদি শিক্ষার্থী ভালো মতো না বোঝে, সে কিন্তু নিউটনের সূত্র সম্পর্কে ভালো মতো করে শিখতে পারবে না। কারণ একটার সঙ্গে একটা লিঙ্ক থাকবে। যদি একটার সঙ্গে একটা লিঙ্ক থাকে বলে তবে কিন্তু আমরা বিষয়বস্তু ভালো মতো করে বুঝতে পারি। যেমন ইতিহাসে কোনো একটা যদি আমরা ঘটনা নিই, তাহলে ইতিহাসে ধরুন আহ ইতিহাসের আহ, আহ, সাম্রাজ্য বিস্তার সাম্রাজ্য বিস্তার যদি আমরা ঘরটাকে বর্তমানে পড়াতে চাই, তাহলে তার আগে ইতিহাসের উপাদান, ইতিহাসের তথ্য, ইতিহাসের যে বিষয় থাকবে তাকে ভালো মতো জানতে হবে। তবে কিন্তু বর্তমান পরিস্থিতি বা বর্তমান যে পাঠ্যক্রম সে সম্পর্কে আমরা সঠিকভাবে শেখাতে পারবো। তাই সবসময় পূর্ব জ্ঞান বিশ্লেষণ করে নতুন বিষয় শেখাতে হবে। এটাকে মাথায় রেখে শিখন পরিকল্পনা তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে শিখন পদ্ধতি নির্বাচন। শিখন পদ্ধতি নির্বাচন করা হয় যেমন বক্তৃতা, ডিসকাশন বা ব্যবহারিক কাজ। শিখনে অনেকগুলো পদ্ধতি আছে, আমরা সকলেই জানি। যেমন বক্তৃতা পদ্ধতি, ডিসকাশন পদ্ধতি, তারপরে প্রজেক্ট পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি আছে। তো এখানে যে শিক্ষক মহাশয় শিখন পরিকল্পনা তৈরি করবেন এবং কোন ক্লাসে তৈরি করবেন বা কোন বিষয়ের উপর তৈরি করবেন, সেটা যখন তার কাছে পরিষ্কার হবে, তখন তিনি শিক্ষণ কৌশলটাকে নির্বাচন করবেন। যেমন এখানে উদাহরণ হিসাবে ভূগোল ক্লাসের কথা বলা হয়েছে, যেখানে মানচিত্র ব্যবহার করার কথা বলা হয়েছে। কারণ ভূগোল ক্লাসে মানচিত্র, ম্যাপ এটা মাস্ট। যে কোনো ভূগোলের যে কোনো টপিক পড়াতে গেলে যদি মানচিত্র বা ম্যাপ যদি আমাদের সামনে না থাকে বা ছবি যদি না থাকে, তাহলে সেটা সঠিকভাবে শিক্ষার্থীর সামনে বিশ্লেষণ করা সম্ভব নয়। ঠিক তেমনি যখন আমরা যখন বাংলা ক্লাসে কোনো কবিতা বা গল্প বলবো, সেক্ষেত্রে আমাদেরকে শিখন পদ্ধতি নির্বাচন করতে হবে যে কোন পদ্ধতি আমি শেখাবো। সেখানে বক্তৃতা পদ্ধতি শেখাবো বা ডিসকাশন পদ্ধতি শেখাবো, না ব্যবহারিক কাজের মাধ্যমে শেখাবো, সেটা ভালো মতো করে শিক্ষককে পরিষ্কার করে বুঝে নিতে হবে এবং তিনি সেই পদ্ধতি নির্বাচন করে শিক্ষা পরিকল্পনা তৈরি করবেন। নেক্সট হচ্ছে শিখন সহায়ক উপকরণের নির্ধারণ। শিখন সহায়ক উপকরণ নির্ধারণ পাঠদানের জন্য প্রয়োজনীয় উপকরণ ঠিক করা হয়, যেমন বই, ভিডিও, ল্যাব উপকরণ, এইসব। এটা ভালো মতো করে বুঝতে হবে। শিক্ষক মহাশয় যখন শিক্ষা দান করবেন বা পাঠ পরিকল্পনা করবেন, তিনি কোন বিষয়ের উপর পাঠ পরিকল্পনা করতে চান, কোন বিষয়ে তিনি আহ শিক্ষার্থীর সামনে সহজভাবে উপস্থাপন করতে চান, সেটা ভালো মতো করে তিনি আগে পরিষ্কার হয়ে নেবেন। এবং পরিষ্কার বুঝে নেওয়ার পর তিনি সেই অনুযায়ী শিক্ষা সহায়ক উপকরণ বা টিএলএম তিনি তৈরি করবেন বা টিএলএম ব্যবহার করবেন। যেমন জীবন বিজ্ঞান ক্লাসে মডেল বা অ্যানিমেশন ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে। যদি আমরা জীবন বিজ্ঞান কোনো ক্লাসে কোনো মডেল ব্যবহার করি বা আমরা যদি তাকে টেকনোলজি ব্যবহার মধ্য দিয়ে, অ্যানিমেশন মধ্য দিয়ে যদি কোনো একটা বিষয়কে বোঝানোর চেষ্টা করি, তাহলে সেটি আরো আকর্ষণীয় হবে এবং সেটা শিক্ষা সহায়ক হয়ে উঠবে। তাই শিক্ষা সহায়ক উপকরণ নির্ধারণটাও শিক্ষক মহাশয় যখন লার্নিং ডিজাইন তৈরি করবেন তাকে মাথায় রেখে
তাকে তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে শিক্ষণ ও শিক্ষণ কার্যাবলী নির্বাচন। শিখন ও শিক্ষণ কার্যাবলী নির্বাচন। শিক্ষার্থী শেখানোর জন্য বিভিন্ন কার্যক্রম আয়োজন করতে হয়। যেমন যেমন ধরুন এখানে ভাষা শিক্ষার রোল প্লে বা বিতর্ক, ভাষা শিক্ষার রোল প্লে বা বিতর্ক, ভাষা শিক্ষার জন্য রোল প্লে বা বিতর্ক অর্থাৎ কি, ভাষা শিক্ষা যখন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে, বাংলা কোনো গল্প বা কবিতা, সেক্ষেত্রে যদি শিক্ষার্থীদেরকে সেই টপিকের উপর একটা রোল প্লে করতে বলা হয় বা বিতর্ক সভা আলোচনা করতে বলা হয়, তবে কিন্তু সেই শেখাটা আরো ভালো মতো করে তৈরি হবে। একটা উদাহরণ দিই, যেমন গণিত শেখানোর সময় গেমের মাধ্যমে শিক্ষার্থীদের অঙ্কের প্রতি আগ্রহ বাড়ানো যেতে পারে। যখন গণিত শেখানো হবে তখন শিক্ষার্থীকে ছোটখাটো বিভিন্ন খেলা, তাদেরকে খেলার মধ্য দিয়ে অঙ্কটা শেখাতে হবে। তাহলে কি হবে, তারা সহজেই অঙ্ক শেখার প্রতি আগ্রহী হবে এবং শিক্ষক মহাশয় খুব সহজে তিনি যেটা শেখাতে চান তিনি শেখাতে পারবেন। অতএব তিনি যখন পাঠ পরিকল্পনা তৈরি করবেন, তাকে আগে পাঠ পরিকল্পনার আগে এই 7টি ধাপ তাকে পরিষ্কার হয়ে নিতে হবে। তিনি যদি এটা যদি পরিষ্কার থাকে, তার সবকিছু নিয়ে তিনি যদি যদি আগে থেকে এই নির্বাচনগুলো করতে পারেন, তবে তিনি পাঠ পরিকল্পনাটা সুন্দর করে তৈরি করতে পারবেন। নেক্সট হচ্ছে মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ। বা তিনি মূল্যায়ন করবেন সেটাকে আগে নির্ধারণ করতে হবে। অর্থাৎ শিখন মূল্যায়নের জন্য উপযুক্ত শিখন কৌশল নির্ধারণ করা হয়। উদাহরণ এমসিকিউ, কুইজ, প্রজেক্ট ভিত্তিক মূল্যায়ন। অর্থাৎ দেখা যায় যে এই যে শেষ ধাপে শিক্ষার্থীরা কতটুকু শিখেছে বা কতটুকু পারফরমেন্স করেছে, মূল্যায়নের ধরন হতে পারে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, প্রজেক্ট ভিত্তিক মূল্যায়ন, কুইজ, এমসিকিউ টেস্ট। এইসবের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আমাদের শিক্ষার্থীদের শেখার যে পারফরমেন্স সেটা আমরা সহজে বুঝতে পারবো বা জানতে পারবো। তার উপর বেস করে পরবর্তী মূল্যায়ন বা তার উপর বেস করে পরবর্তী শিখন নকশা তৈরি করতে পারবো। কারণ দেখা যায় যে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ধরলাম কোনো একটা নবম শ্রেণীর ক্লাসে শিক্ষার্থীদের আমি এমসিকিউ টেস্ট নিলাম, সেখান থেকে সহজ কিছু অ্যান্সার আমরা চেষ্টা করলাম যে যাতে যে বিষয়টা পাঠদান করা হলো তার উপর বেস করে আমরা সহজ কিছু এমসিকিউ প্রশ্ন তাদেরকে বললাম, তারা উত্তর যে দিল, উত্তরের উপর পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম ক্লাসটা ঠিকমতো হয়নি। এবার ক্লাসটা ঠিকমতো তারা বুঝতে পারেনি বা কোনো একটা গ্যাপ রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এই 7টি যে ধাপ, এই ধাপের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে, কিছু নতুনত্ব, কিছু কৌশল এখানে অ্যাড করতে হবে, যে কৌশলের মধ্য দিয়ে শেখালে তারা সহজে পাঠ্য বিষয়টাকে ভালো মতো করে বুঝতে পারবে এবং তাদের থেকে ফিডব্যাকটা আমরা ভালো মতো করে পেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে 7টি ধাপ, এই 7টি ধাপের মধ্য দিয়ে পাঠ পরিকল্পনা তৈরি করা হয়। এই 7টি ধাপকে যদি আমরা ভালো মতো করে আহ লক্ষ্য করি বা ভালো মতো করে এটাকে ব্যাখ্যা করি, তাহলে কিন্তু একটা সুন্দর শিখন নকশা তৈরি করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্ত শিখন নকশার ধাপ নিয়ে, আজকে এই পর্যন্ত। সকলকে অনেক অনেক ধন্যবাদ। যদি শিখন নকশা সম্পর্কে বিস্তারিত আরো জানার ইচ্ছে থাকে বা কোনো কোশ্চিন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমরা সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের আরো শিখন নকশা সম্পর্কে পূর্ব আলোচনাগুলো ভিডিওর লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেই আলোচনাগুলো দেখতে পারেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।